ছেড়ে দে, নইলে যেদিন আমি মুক্তি পাবো সেদিন তোর অস্তিত্বটাই মুছে দেব। মুক্তি? তুই? তোর মতো অপশক্তির মুক্তি হয় না, বন্দি হওয়াটাই তোর নিয়তি। তুই আগুন নিয়ে খেলছিস শঙ্কর, নিজের শেষ নিজেই ডেকে আনছিস। কাজটা কিন্তু তুই ঠিক করছিস না। আমি ভুল করছি, আর তুই তুই খুব ভালো কাজ করেছিস, তাই না? 4 জন নিরপরাধ যুবকের প্রাণ নিয়ে তুই খুব ভালো কাজ করেছিস। তুই মরবি, তুই আমার হাতেই মরবি শঙ্কর তান্ত্রিক। তুই নিজেও জানিস না তুই তোর কালকে ডেকে এনেছিস। আরে যা যা, তোর মতো কত আত্মাকে ঠান্ডা করে দিলাম, আর তুই আমার কি করবি? আর রইল আমার মৃত্যুর কথা, সে তো কালের নিয়মে আমার আত্মাকে আমার এই শরীর একদিন ছাড়তেই হবে। কিন্তু তোকে আমি ছাড়বো না, তোর বিনাশ আমি করবই, কারণ তোকে আমি আর কোনো নিরপরাধ মানুষের ক্ষতি করতে দেব না। তাতে যদি আমার মৃত্যুও হয় তাতেও আমি রাজি। রমেশ আর সুবল দূর থেকে এই সব দৃশ্য দেখে রীতিমতো ভয় পেয়ে গেল। সুবল, এই ভর সন্ধেবেলায় ঠাকুর মশাইয়ের সাথে ওই ছায়াটা কিসের? এই দৃশ্য দেখে তো আমার শরীরে কাঁটা দিয়ে উঠছে ভাই। আমারও ব্যাপারটা ভালো লাগছে না ভাই। চল তাড়াতাড়ি বাড়ি চল। কাল সন্ধেবেলায় ওই ব্যাপারটা দেখার পর থেকেই আমার খিদে ঘুম সব উড়ে গেছে রে ভাই। তুই ঠিকই বলেছিস ভাই, কাল ওটা দেখার পর থেকেই আমারও খুব ভয় ভয় লাগছে রে ভাই। আয় একটু চা খাই। রামু, আমাদের একটু চা দে। রামুকে চা দেবার কথা বলে তখন তারা বসতে যাবেই, সেই সময় হঠাৎই সুবল বলে উঠল, ওই তো ঠাকুরমশাই আসছেন। আসুন ঠাকুরমশাই, বসুন এখানে, বসুন। রামু, ঠাকুরমশাইকে একটা চা দে তাড়াতাড়ি। ঠাকুরমশাই, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করব। তোমাদের যা জিজ্ঞাসা করার তা তোমরা সোজাসুজি বলতে পারো। ঠাকুরমশাই, বলছিলাম যে কাল সন্ধ্যাবেলায় আপনি যখন ফিরছিলেন তখন আমি আর রমেশ দেখলাম আপনার পিছনে পিছনে একটা ছায়ামূর্তি আপনাকে অনুসরণ করছে, আর আপনিও যেন তার সাথে কিছু কথা বলছেন। সেটা দেখে তো আমরা রীতিমতো ভয়ে দৌড়ে পালিয়েছি। হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছ, ওটা আসলে একটা পিশাচের আত্মা। পিশাচের আত্মা? পিশাচের আত্মা কথাটা শোনার পরই যেন সবার মনে একটা ভয়ের সঞ্চার হতে লাগলো। তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। ওই আত্মার কোনোদিন কারো ক্ষতি করতে পারবে না, কারণ আমি ওই আত্মাকে ধ্বংস করে দিয়েছি। কিন্তু ঠাকুরমশাই, আপনি ওই আত্মাকে পেলেন কোথায়? তবে শোনো, আজ থেকে 3 দিন আগে আমি একটা কাজে পাশের গ্রাম রতনপুরে গিয়েছিলাম। কাজ সেরে আমার ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়। আমি যখন নদীর ধার দিয়ে ফিরছি তখন আমার কানে গেল একটা কান্নার শব্দ। এই ভর সন্ধে বেলায় এই নির্জন নদীর তীরে বসে কে কাঁদছে? একবার বরং এগিয়ে গিয়েই দেখি কেউ কোনো বিপদে পড়েছে কিনা। তারপর কিছুটা এগিয়ে যেতেই আমি দেখলাম একটা 20-22 বছরের যুবক নদীর তীরে বসে কাঁদছে, আর তার হাতে একটা কাঁচের শিশি, যেটাতে আছে কিছুটা তরল। এটা দেখে আর আমার বুঝতে অসুবিধা হলো না যে সেটা ছিল বিষ। আর সেই ছেলেটা আত্মহত্যা করতে যাচ্ছে। সে নিজের মনেই বলছে, আমি বাঁচতে চাই, কিন্তু আমি জানি তুমি আমাকে বাঁচতে দেবে না। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না, তাই আমি আজ নিজেকে শেষ করে দেব। হে ঈশ্বর, আমি জানি আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই, তাই তুমি আমায় ক্ষমা করো। এই বলে ছেলেটা যখন শিশিটা খুলে বিষটা গলায় ঢালতে যাবে তখন আমি একটু ধমক দিয়েই বললাম, এই ছোকরা, এটা তুমি কি করতে যাচ্ছ? তোমার কি এমন হয়েছে
যে তুমি তোমার জীবন, মা বাবা, পরিবারের সবার কথা ভুলে নিজেকে শেষ করতে যাচ্ছ? আমার কথা শুনে শিশিটা ছেলেটার হাত থেকে মাটিতে পড়ে যায়। তারপর কিছুক্ষণ অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকবার পর ছেলেটা আমাকে বলল, আমি মরতে চাই না বাবা, আমি বাঁচতে চাই, কিন্তু ও আমাকে বাঁচতে দেবে না। তখন ছেলেটার কথা শুনে আমার মনে হয়েছিল যে ওই ছেলেটা এমন কোনো বিপদে পড়েছে যেখান থেকে সে শত চেষ্টা করেও বেরিয়ে আসতে পারছে না। তাই সে এক প্রকার নিরুপায় হয়ে এই পথ বেছে নিয়েছে। কে তোমাকে বাঁচতে দেবে না? আমাকে সবটা খুলে বলো ছেলে, আমি তোমার সাথে আছি, আমি তোমাকে সাহায্য করব। আপনি পারবেন বাবা আমাকে বাঁচাতে? আমি যে আর পারছি না বাবা, আমি মুক্তি চাই। তোমার সমস্যাটা কি সেটা না জানলে আমি তোমাকে কিভাবে সাহায্য করব? তাই বলছি শান্ত হও আর আমাকে সবটা খুলে বলো, তোমার সমস্যাটা কি? আমার নাম চন্দ্র, আমি এই রতনপুরেই থাকি। আর আমার মল্লিকা ছিল আমার বাগদত্তা। আমার বাবা আর মল্লিকার বাবা পরস্পরের খুব ভালো বন্ধু। তাই আমার আর মল্লিকার জন্মের পরেই আমাদের দুই পরিবার আমাদের বিবাহ ঠিক করে। ছেলেটা কি বলল? তার বাগদত্তার নাম ছিল মল্লিকা, তার মানে সে কি এখন? কিন্তু আমি ঠিক করি আমি আমার পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরেই মল্লিকাকে বিবাহ করব। এতে অবশ্য মল্লিকা বা আমাদের দুই পরিবারের কারোরই কোনো আপত্তি ছিল না। তারপর পড়াশোনা শেষ করে আমি রায়গঞ্জের জমিদারের কাছে হিসাব রক্ষকের কাজ পাই। এবার আমাদের দুই পরিবারই আমাদের বিয়ের প্রস্তুতিতে মেতে ওঠে। আমি আর মল্লিকাও খুব খুশি ছিলাম, কিন্তু এই খুশি আর সুখ যে আমাদের বেশি দিন সইল না। কেন? কি এমন ঘটলো তোমাদের জীবনে যে তোমাকে এই পথ বেছে নিতে হলো? একদিন বন্ধুর বিয়ে উপলক্ষে আমি মল্লিকাদের গ্রাম সোনাপুরে গিয়েছিলাম। এত কাছে এসেও মল্লিকার সাথে একবার দেখা না করেই চলে যাব, এটা ভেবেই আমি সন্ধ্যা নাগাদ মল্লিকাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। পথেই মল্লিকার বাবার সাথে আমার দেখা হয়ে যায়। আরে চন্দ্র বাবা যে, এই ভর সন্ধেবেলায় হঠাৎ তুমি এখানে? আপনাদের গ্রামেই আমার বন্ধুর বিয়েতে এসেছি, তাই ভাবলাম অনেকদিন তো আসা হয়নি, তাই একবার আপনাদের সাথে দেখা করে যাই। তাও বাবা ভালোই করেছো, চলো তাড়াতাড়ি বাড়িতে চলো বাবা, দিনকাল যে একদম ভালো না বাবা। দিনকাল ভালো না? মানে কি হয়েছে কাকু? ও কিছু না বাবা, আগে বাড়িতে চলো। ওই গো মল্লিকার মা, বাইরে বেরিয়ে দেখো কে এসেছে। বাবা চন্দ্র যে, তাই ভোর সন্ধ্যাবেলায় বাবা তুমি একা এখানে এসেছো? মানে আমি কি ভুল সময় এসে পড়লাম নাকি? না না বাবা, ভুল সময় নয়, তবে কি এখন গ্রামের পরিবেশ ঠিক ভালো নয় বাবা। কেন বলুন তো কাকু, কি এমন হয়েছে যে আপনারা এমন সন্ধেবেলায় ভয় পাচ্ছেন? আসলে বাবা, এই 10-12 দিনের মধ্যে আমাদের গ্রামের 4-4টি যুবক প্রাণ হারিয়েছে বাবা। সে আর কি করা যাবে কাকু, নিয়তিকে কি কখনো খণ্ডানো যায়? তাদের হয়তো এটাই নিয়তি ছিল। না বাবা, এ যে কোনো সাধারণ মৃত্যু নয়। যারা মারা গেছে তাদের প্রত্যেকেরই সারা শরীরে আঁচড়ের দাগ, ঘাটটা এমন ভাবে ঘোরানো যেন মনে হয় কেউ স্নানের শেষে গামছার জল নিগড়েছে। আর শরীর দেখলে মনে হবে তাদের শরীরে আর এক ফোঁটাও রক্তবিন্দু শেষ নেই, সারা শরীর একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। সে কি বলছেন কাকু? আমাদের কথা বলতে বলতেই বাড়ির ভিতর থেকে মল্লিকা বেরিয়ে এলো। মল্লিকাকে দেখে আমি জিজ্ঞাসা করলাম, মল্লিকা, তুমি কেমন আছো? আমি কেমন আছি জেনে তোমার কি হবে? তুমি আমার সাথে এই রকম করে কথা বলছো কেন? আমি যে তোমার সাথে দেখা করতে এসেছি, এতে তুমি খুশি হওনি? কেন? এতে এমন খুশি হবার কি আছে? এটা তুই কিভাবে কথা বলছিস? তোর কি বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে? আহা কাকিমা, ওকে বকছেন কেন?
ও হয়তো আমার ওপর কোনো কারণে অভিমান করেছে, তাই হয়তো ও আমার সাথে এই রকম ব্যবহার করছে। তুমি কে যে আমি তোমার উপর অভিমান করতে যাব? মল্লিকা, এটা তুমি কি বলছো? বেশি আদিক্ষেতা না করে যদি কিছু বলার থাকে তাড়াতাড়ি বলে এখান থেকে বিদেয় হও বাপু। আমার তোমার সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় নেই। তোমার কি হয়েছে মল্লিকা? তুমি আমার সাথে এই রকম ব্যবহার করছো কেন? আমি কি এমন অপরাধ করেছি যে তুমি আমাকে এইভাবে অপমান করছো? বেশ করেছি, অপমান করেছি। এখানে দাঁড়িয়ে থাকলে তোমাকে আরও অপমান সহ্য করতে হবে। মল্লিকা, এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি বাবা? ও যদি এখনো এখান থেকে না যায় আমি ওকে আবারও অপমান করব। মল্লিকার কাছে এই রকম ব্যবহারের পর আমি সেখান থেকে চলে এলাম। তাহলে মল্লিকার এই রকম ব্যবহারের কারণেই মনের দুঃখে তুমি এই কাজ করতে যাচ্ছিলে? না বাবা, সেটা নয়। তাহলে তারপর এমন কি ঘটলো যে তুমি এই পথ বেছে নিতে বাধ্য হলে? তারপর মনের দুঃখ কষ্টকে সঙ্গী করেই 6-7 দিন কেটে গেল। তারপর ঠিক করলাম এবার রায়গঞ্জ ফিরে যাব নিজের কাজেই। যদি কাজের মধ্যে থাকি তাহলে হয়তো কিছুটা হলেও এই কষ্ট ভুলে থাকতে পারবো। তাই সেই দিন বিকেলে নদীর ধারে ঠিক এই জায়গাতেই এসে বসেছিলাম, কারণ এই জায়গাটা আমার আর মল্লিকার খুব প্রিয় জায়গা। কিছুক্ষণ পর যখন প্রায় সন্ধ্যা নেমেছে, একটা খুব চেনা কণ্ঠস্বর আমার নাম ধরে ডাকলো। আমি পিছন ফিরে দেখি মল্লিকা দাঁড়িয়ে আছে। এ কি মল্লিকা, তুমি এখানে? আমি যে তোমার সাথেই দেখা করতে এসেছি চন্দ্র। আমার সাথে দেখা করতে? কেন, সেই দিন অপমান করে কি মন শান্ত হয়নি, নাকি আরো কিছু বলার বাকি আছে? না না চন্দ্র, তুমি একটিবার আমার কথাটা শোনো। মল্লিকা, সত্যি করে বলো তো, তুমি কি আর কোনো কথা শোনার বা বলার জন্য বাকি রেখেছো? আমি জানি চন্দ্র, আমি যা করেছি তাতে তুমি খুব কষ্ট পেয়েছো, কিন্তু চন্দ্র তুমি একটিবারও এটা জানতে চাইবে না যে আমি তোমার সাথে এই ব্যবহার কেন করলাম? সেটা জেনে আমি কি করব বলো? যাকগে, সন্ধ্যা হয়ে গেছে, এবার আমি বাড়ি যাই, আর তুমিও বাড়ি যাও। না চন্দ্র, দাঁড়াও, আমার যে তোমাকে অনেক কিছু বলার আছে। আচ্ছা বেশ, যা বলার আছে তাড়াতাড়ি বলো। আজ থেকে 1 মাস আগে আমি একদিন সকালে যখন নদীর ধারে ফুল তুলছি, তখন হঠাৎই আমার পায়ে লেগে কাঁচের কিছু একটা ভেঙে যাবার শব্দ পাই। নিচের দিকে তাকিয়ে দেখি একটা ছোট কাঁচের বোতল আমার পায়ে লেগে ভেঙে গেছে। আমি এত কিছু না ভেবে বাড়ি চলে যাই। কিন্তু সেই দিন রাত থেকেই শুরু হয় আমার সাথে একটা অস্বাভাবিক ঘটনা। অস্বাভাবিক ঘটনা? কি ঘটনা? তারপর থেকেই মাঝরাতে যেন কেউ আমাকে ডাকে। আমি আমার চোখ খুলতেই যেন আমার শরীরের উপর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তারপর আমার আর কিছু মনে থাকে না। বাহ মল্লিকা, গল্পটা বেশ ভালোই বানিয়েছো। এইভাবে বানিয়ে গল্প বলার থেকে আমাকে সোজাসুজি বলো না যে তুমি এখন অন্য কাউকে পছন্দ করো। না চন্দ্র, এটা সত্যি নয়। তারপর যখন আমার জ্ঞান ফেরে আমি দেখি আমার হাতে আর মুখে রক্ত লেগে আছে। আর এই ঘটনা আমার সাথে 4 বার ঘটেছে। আর তার সাথে গ্রামের 4 জন ছেলের মৃতদেহ পরদিন সকালে পাওয়া গেছে। তার মানে তুমি কি বলছো এইসব? হ্যাঁ চন্দ্র, আমি সেই দিন বুঝতে না পারলেও আমি পরে বুঝতে পেরেছি যে ওই শিশুটার মধ্যে এমন কিছু একটা ছিল যেটা আমার মধ্যে প্রবেশ করেছে, আর তার জন্যই আমার সাথে এরকম হচ্ছে। কিন্তু মল্লিকা, এর থেকে মুক্তি পাওয়ার তো কিছু না কিছু উপায় আছেই। তুমি দেখো, আমরা ঠিক সেই উপায় খুঁজে বের করব। উপায় তো একটাই চন্দ্র। কি উপায় মল্লিকা? তার আগে এটা জেনে রেখো চন্দ্র যে আমি তোমাকে খুব ভালোবাসি, আর আমি তোমাকে হারাতে চাইনি। তাই আমি তোমাকে সেই দিন অপমান করে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম। চন্দ্র, এই জন্মে হয়তো চন্দ্র মল্লিকার মিলন হলো না, কিন্তু পরের জন্মে নিশ্চয়ই হবে। মানে এ কি বলছো তুমি মল্লিকা? আমার কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। সাধু বাবা মল্লিকা নিজেকে শেষ করে দিল। তারপর থেকে রাত হলেই মল্লিকা আমাকে ডাকে। চন্দ্র, আমি যে একা, তুমি আসবে না আমার কাছে? চন্দ্র, আমি যে একা চন্দ্র। এই ছেলে, তুমি কি পাগল? তোমার মল্লিকা তো এই জগতেই নেই, সে তোমাকে কিভাবে ডাকবে?
এটা মল্লিকা নয়, এটা মল্লিকার নামে ছলনার আশ্রয় নিয়ে সেই পিশাচ তোমাকে ডাকছে। দেখতে চাও তুমি? দাঁড়াও। আমাকে কেন ডাকলি বল? তুই কেন এই ছেলেটার প্রাণ নিতে চাস বল? কারণ আমি অনেক দিন পরে মুক্তি পেয়ে একটা মেয়ের শরীরে বাসা বেঁধে নিজের ক্ষুধা তৃষ্ণা নিবারণ করছিলাম, কিন্তু এই ছেলেটার কারণে একে বাঁচাতে সেই শরীরটা নিজেকে নষ্ট করে দেয়। তাই আমি একে শেষ করবই। তাহলে আমিও দেখি কে কাকে শেষ করে। তারপর আমি তাকে বন্দি করে এখানে নিয়ে আসি এবং কাল রাতে যজ্ঞ করে তাকে বিনাশ করি। এখন অনেক দেরি হয়ে গেল, আমি এখন আসি। শঙ্করতান্ত্রিক তার কথা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এদিকে পুরো কথাটা শুনে গ্রামবাসীর মনের ভয়টাও কেটে গেল, কিন্তু কেউ খেয়াল করলো না শঙ্করতান্ত্রিকের পেছনে সেই ছায়ামূর্তি আবার প্রকট হয়েছে।